আজকের গল্প বাঞ্জারা এমন। শুনে জানাবেন, ভালো লাগলে কন্টিনিউ করব। তাহলে শুরু করছি। কাজের মেয়ে হয়ে বাড়ির মালিক রূপে ছেড়ে যাওয়া এক রাতের স্বামী এবং নিজের ছেলের বাবাকে দেখে বড়সড় ধাক্কা খেল ইয়াশা। দীর্ঘ 4 বছর পর ফিনল্যান্ড থেকে বাড়ি ফিরছে রেহমান বাড়ির বড় ছেলে শেহতাজ রহমান তাইব। পুরো রেহমান বাড়ি জুড়ে যেন উৎসবের আবহ। প্রাসাদপ ও মট্টালিকার প্রতিটি প্রাঙ্গণ আজ আলোকমালায় সুশোভিত। কর্মচারীদের পদচারণায় মুখরিত চারদিক। কেউ অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত, কেউ আবার গৃহকর্তার প্রিয় পুত্রের প্রত্যাবর্তন উপলক্ষে শেষ মুহূর্তের সাজসজ্জা সম্পন্ন করছে। রেহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কর্ণধার, অল্প বয়সে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে নিজের স্বতন্ত্র অবস্থান নির্মাণ করা সেই ব্যক্তিটির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পরিবারের প্রত্যেক সদস্যের চোখে মুখে উচ্ছ্বাসে দীপ্তি স্পষ্ট। রহমান বাড়ির কর্ত্রী লতা রহমান যেন খুশিতে আত্মহারা। 4 বছর পর পুত্রের প্রত্যাবর্তনে তার মাতৃ হৃদয় আজ পরিতৃপ্তির সুধায় সিক্ত। ভোর থেকেই সমগ্র বাড়ির দায়িত্ব স্বহস্তে তদারক করছেন তিনি। কোথাও সামান্য ত্রুটি রয়ে গেল কিনা, কোনো আয়োজন অসম্পূর্ণ থেকে গেল কিনা, এই আশঙ্কায় বারবার বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদচারণা করছেন। ছেলে তার এয়ারপোর্টে পৌঁছে গেছে শুনে ওনার অস্থিরতা যেন আরো 10 গুণ বেড়ে গেছে। বাড়ির সব ছেলে মেয়ে এবং নীল রেহমান নিজের সহ খানিক বডিগার্ড সাথে করে ছেলেকে আনতে এয়ারপোর্টে গেছেন। লতা বেগম কিচেনে এসে একজন পরিচারিকার দিকে তাকিয়ে বললেন, কিরে ইয়াশা কোথায়? ইয়াশা তো গার্ডেনে ওর ছেলেকে সামলাচ্ছে। ক্রোধে তেতে উঠলেন লতা রহমান। রাগে গজগজ করতে করতে অগ্রসর হলেন বাগানের দিকে। আপন মনেই হিসিয়ে উঠলেন, ওই পতিতার মেয়েকে আমি ছাড়বো না। মেয়েটাকে কয়েক মাস আগেই তার স্বামী নীল রহমান কাজে রেখেছেন। মেয়েটাকে তিনি একদম সহ্য করতে পারেন না। তার একমাত্র কারণ ইয়াশার মা শাপলা রায়, পতিতা পাড়ার সর্দার নেই। ওই মহিলা তার স্বামীর প্রাক্তন প্রেমিকা, একসময় একসাথে মাধ্যমিক পড়েছেন, সেই হিসেবে লতার বান্ধবীও। বাগানে প্রবেশ করতেই দেখলেন ইয়াশা তার ছেলের গা মোছাচ্ছে। খেকিয়ে উঠলেন, এই, তোকে এসবের জন্য রেখেছি আমি? ঝট করে পেছনে ফিরে চাইল রমণী। তড়িঘড়ি করে তার ছেলে তিয়াসকে একপাশে দাঁড় করিয়ে বলল, এই যে ম্যাডাম, যাচ্ছি আমি। ঠিক তখনই সদর দরজায় কলিং বেল বাজানোর শব্দে খুশি পুলকিত হয়ে উঠলেন লতা বেগম। ইয়াসার দিকে তাকিয়ে বললেন, যা যা দেখ কে এসেছে। লতা বেগমের কথা মতো পায়ে পায়ে প্রধান ফটকের দিকে এগিয়ে গেল সে। কিন্তু দরজার অপর প্রান্তে 5 বছর আগে ছেড়ে যাওয়া এক রাতের স্বামীকে দেখে হতচকিত হয় ইয়াসা। পুনরায় মানুষটার আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিল, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। এই তো সেই মানুষটা, যার সাথে শুধুমাত্র এক রাতে সংসার হয়েছিল ইয়াসার। অপ্রত্যাশিত এই সাক্ষাৎ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ করে দেয় ইয়াসাকে। এই যে মিস, সরে দাঁড়ান। মানুষটা নিজের চশমার লেন্সের ভেতর থেকে একেবারে নির্লিপ্ত দৃষ্টিতে দেখল ইয়াসাকে। অতঃপর বিনা কারণেই এক অচেনা মেয়েকে পণ আগলে দাঁড়িয়ে থাকতে দেখে তপ্ত কণ্ঠে বলে উঠল, কঠোর অথচ সংযত পুরুষ কণ্ঠটি কানে পৌঁছাতেই সম্বিত ফিরে পেল ইয়াসার। এক মুহূর্তের জন্য বুকের ভেতর জমে ওঠা তোলপাড়টুকু কঠিন দক্ষতায় আড়াল করে দ্রুত একপাশে সরে দাঁড়ালো সে। চোখ দুটি অবশ্য এখনো নিবদ্ধ রইল পুরুষটির মুখাবয়বে। লোকটির দৃষ্টিতে পরিচয়ের লেশ মাত্র নেই। সে যেন একজন সম্পূর্ণ অপরিচিত নারীর পাশ দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে অতিক্রম করে গেল। অবশ্য চেনার কথাও তো নয়। শেহতাজ ভেতরে পা রাখতেই ড্রয়িং রুমের ভেতর থেকে দ্রুত এগিয়ে এলেন লতা রহমান। মুহূর্তের মধ্যে জ্যেষ্ঠ পুত্রকে দুহাতে টেনে বুকে জড়িয়ে ধরলেন তিনি। তাইব, অবশেষে এলি বাবা। দীর্ঘ প্রতীক্ষার অবসানে তার কণ্ঠ কেঁপে উঠল আবেগে। 4 বছরের সঞ্চিত আকুলতা যেন এক নিমিষে উতলে পড়ল মাতৃহৃদয়ের গভীর থেকে। শেহতাজ মৃদু হেসে মায়ের কাঁধে হাত রাখলো। কেমন আছো আম্মু? তোকে ছাড়া ভালো থাকা যায় নাকি? লতা রহমান ছেলের মুখ দুহাতে ধরে একবার গভীর দৃষ্টিতে দেখলেন, তারপর আদরে ভৎসরনায় বললেন, এবার থেকে আর কোথাও যেতে দেব না। এই দৃশ্যের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়েছিল ইয়াসা। নিজেকে আর এক মুহূর্ত সেখানে ধরে রাখতে পারল না ইয়াসা। দ্রুত পায়ে হলরুম ত্যাগ করে কিচেনে অবস্থান নিল। হঠাৎ কি যেন হয়ে গেল। চোখ দুটো জ্বলতে জ্বলতে ঝাপসা হয়ে এলো। ইয়াসা অনুভব করল তার দুই গাল উপচে পানি পড়ছে টপটপ করে। রেহমান বাড়িতে আজ আজ উৎসব মুখর পরিবেশ। নীল রেহমানের ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে বলে কথা।
সবার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে শ্বেতাজ বাগানের দিকে অগ্রসর হতেই খেয়াল করলো একটা ছোট্ট বাচ্চা তাদের বাগানে প্রজাপতি ধরার চেষ্টায় এদিক সেদিক ছুটোছুটি করছে। অবাক হলো শ্বেতাজ। তাদের বাসায় তো ছোট বাচ্চা থাকার কথা নয়। কৌতূহলবশত পায়ে পায়ে এগিয়ে যায় ছেলেটির দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত শ্বেতাজের পৌঁছানোর পূর্বেই একটা মেয়ে এসে তাকে কোলে তুলে নিয়ে চলে গেল। শ্বেতাজ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে তাদের প্রস্থান পানে। রাস্তা দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ব্যগ্র পায়ে হাঁটছে ইয়াশা। অকস্মাৎ একটা হোটেলের কাছে পৌঁছাতেই ছেলে তার আবদার জুড়ে দিল, মা আমি মদাল মদাল খাবারগুলো খাবো। ওই যে, ওই দোকানে বেচছে, আমি খাবো। ছোট্ট দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরল শিশুটি। বড় বড় চোখে হোটেলের কাঁচের তাকে সাজানো খাবারের দিকেই তাকিয়ে আছে সে। ওই যে সাজানো, আমিও ওগুলো খাবো। শিশুসুলভ আবদারের সরলতায় কণ্ঠে চমকে উঠল ইয়াশা। ছেলের চোখে দৃষ্টি অনুসরণ করে একবার হোটেলটার দিকে তাকালো। এখানে জিনিস দাম অনেক ইয়াসার, এসব কেনার সাধ্য নেই। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নেই মৃদু হেসে ছেলের গালে হাত বুলিয়ে বলল, তিয়াস বাবাই, ওগুলো পচা, ওগুলো খায় না। কিন্তু তিয়াস এত সহজে দমে যাওয়ার ছেলে নয়। ঠোঁট ফুলিয়ে জোরে মাথা নেড়ে বলল, না, আমি ওইগুলোই খাবো। ওই যে কতজন খাচ্ছে, আমি ওগুলো খাবো, অনেকগুলো খাবো। সে দ্রুত তিয়াসায় দুই গাল চেপে ধরে নিচু স্বরে বলল, বাবাই চুপ করে কথা বলো, এত জোরে বলতে নেই। কিন্তু তিয়াস মায়ের হাত সরিয়ে আবারও জেদ ধরে বলল, না, আমি ওই মজার খাবারগুলোই খাবো। তুমি এনে দাও, এখনই এনে দাও। পোলাও আছে, মাংস আছে, ওখানে ওটাই খাবো। বারবার একই আবদার শুনে ইয়াসা ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। এইসব দামি দামি খাবার যে ছেলে জন্য কিনে আনতে পারবে না। কণ্ঠ অনিচ্ছা সত্ত্বেও কঠিন হয়ে উঠল। চোখ দুটো সামান্য রাঙিয়ে সে চাপা স্বরে ধমক দিল, তিয়াস, একদম চুপ, আর একটা কথাও বলবে না। মায়ের ধমকে কেঁপে উঠল ছোট্ট কায়া। ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে আদো আদো গলায় বলল, তুমি মাংস কিনে দাও না, তুমি পদা। থাকিস তো পতিতালয়ে, আবার বুকে একটা জারজ। তো তুই এত অ্যাটিটিউড দেখাস কেন? পুরুষালী কণ্ঠের বাক্যবাণে ফিরে চাইতেই রাস্তার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে থাকা ৮-১০টা মোটর বাইক চোখে পড়ল। দশাধিক পুরুষ বসে আছে সেখানে। প্রত্যেকের চকচকে নজর ইয়াসা আর তার বুকে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে বসে থাকা তিয়াসের দিকে। মোটর বাইকগুলোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি কৃষ্ণবর্ণ বিলাসবহুল জিপ। গাড়িটির গাঢ় কালো বডিতেই আশেপাশের আলো প্রতিফলিত হয়ে আরো ভয়ালাভ সৃষ্টি করেছে। জিপের বনেটের ওপর আজসব ভঙ্গিতে বসে আছে রকি, এলাকার কুখ্যাত মাস্তান। এক পা তুলে নিশ্চিত ভঙ্গিতে হেলান দিয়ে রয়েছে সে। ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি, চোখে মুখে সীমাহীন দম্ভের ছাপ। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যার ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে এক বিষণ্ণ কুণ্ডলীর সৃষ্টি করছে। এই আশাকে দেখতেই লাফ দিয়ে সামনে এসে দাঁড়ালো রকি। এ আশা সম্মুখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, এ আশা, আর কত ফেরাবি আমাকে? তোর পোলাটার কথা ভাব। বেচারার একটা বাপের দরকার আছে। আমাকে বিয়ে করে নে, চাকরানি হওয়ার থেকে রাজরানী হওয়া বেশি ভালো না? রকি আরেক কদম সামনে বাড়াতেই ইয়াসা তো তীক্ষ্ণ ভঙ্গিতে তর্জনী উঁচিয়ে তার পথ রোধ করলো। শক্ত গলায় বলল, আমার পোলা চিন্তা আমি করব, তোকে করতে হবে না। এক মুহূর্ত থেমে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে একবার দৃষ্টি বুলিয়ে আবার রকির দিকে তাকালো সে। কর্কশ গলায় বলল, রাস্তা ছাড় রকি। রকি ঠোঁট পাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইয়াসা আরো কঠোর স্বরে বলে উঠল, ভদ্রভাবে সরে যা, নাহলে এখনই শাপলা আমারে ডাকবো। তারপর কি হবে সেটা তুই ভালো করে জানিস। ইয়াসা কণ্ঠের অদম্য দৃঢ়তা দেখে চোখ মুখ কুচকালো রকি। মুখোমুখি দাঁড়িয়ে থাকা কুখ্যাত মাস্তানের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই এলাকায় খুব কম মানুষেরই ছিল। অথচ এই মেয়ে আসার পর তাকে ২ টাকারও দাম দেয় না। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, আর কয়দিন ওর ভয় দেখাবি? ভালো কথা বলছি, সহ্য হচ্ছে না। আমি তোরে ভালোবাসি, তাই এত পা ডলছি। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তুলে নিয়ে যেতাম। রকির কথাই আসা ঠোঁটের কোণে তীব্র তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মাথা কাত করে এমন ভাবে তাকালো যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে নয়, তার চরিত্রের নগ্ন বিকৃতিটাকেই দেখছে। কণ্ঠে ঘৃণা শীতলতা মিশিয়ে বলল, ভালোবাসা? এক মুহূর্ত থেমে বিদ্রুপ ভরা দৃষ্টিতে রকিকে ওপর নিচে দেখে নিল। ব্যঙ্গ করে বলল, কয়টা মেয়েকে বিছানায় তুলেছিস, তার গুনতি আছে তোর? রকির সাঙ্গপাঙ্গরা একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। তাদের নেতার মুখের উপর এমন ভাষায় কথা বলার দুঃসাহস এই এলাকায় কেউ কোনোদিন দেখায়নি। ইয়াসা থামল না, দৃঢ় কণ্ঠে বলল,
যে মানুষ মেয়েদের সম্মান করতে জানে না, তার মুখে ভালোবাসার কথা মানায় না। রকি, ভালোবাসা আর লালসার পার্থক্য আগে শিখে আয়, তারপর আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলবি। ক্রোধে গজগজিয়ে উঠল রকি। মেয়েটার জন্য সব ধরনের নারী ঘটিত বিষয় থেকে বেরিয়ে এসেছে, তবুও এই মেয়ে তাকে বিন্দু পরিমাণ পাত্তা দেয় না ভেবেই আক্রোশে ফেটে পড়ল। তো তুই কোথাকার ধোয়া তুলসী পাতা শুনি? বুকে যে নিয়ে ঘুরিস, এর কোনো বাপ আছে? কষ্ট, স্বামী আছে, তা মানবো কেমনে? কার লোকে কি করে এরে আনছস দুনিয়ায়, একবারও জিগাইছি? শেষ বাক্যটা উচ্চারণ করেই হঠাৎ এগিয়ে এসে ইয়াসার কবজি শক্ত করে চেপে ধরল সে। আকস্মিক স্পর্শে ইয়াসার শরীর কেঁপে উঠল, কিন্তু রকির কদর্য কথাগুলো, সেগুলো যেন হাতের ব্যথার চেয়েও বহু গুণ গভীর আঘাত হয়ে বিদ্ধ হলো তার বুকে। তিয়াসাকে নিয়ে কিছু কিছু বললেই সে সহ্য করতে পারে না। তিয়াসকে নিয়ে কিছু বললেই সে সহ্য করতে পারে না। পৃথিবী তাকে যত অপমানই করুক, সে মুখ বুজে সহ্য করেছে, নিজের ভাগ্যের নিষ্ঠুরতা মেনে নিয়েছে। কিন্তু তার সন্তানের দিকে আঙ্গুল উঠলেই যেন অন্তরের সমস্ত সংযম মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। বুকের সঙ্গে আঁকড়ে ধরা তিয়াস ভয় পেয়ে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, ছোট্ট মুখটা গুজে দিল মায়ের কাঁধে। ঠিক তখনই ভেসে এলো একটা কণ্ঠের স্বর, এই রকি, আর আমি ছাড় ইশারে। কণ্ঠস্বরটি এতটাই তীক্ষ্ণ কর্তৃত্বপূর্ণ ছিল যে উপস্থিত সবাই অনিচ্ছা সত্ত্বেও সেদিকে ফিরে তাকালো। রাস্তার অপর প্রান্তে দ্রুতপদে এগিয়ে আসছে একটি দীর্ঘ অবয়ব। মানুষটা ইয়াসার পরিচিত একজন তৃতীয় লিঙ্গের সে, যাকে সমাজের ভাষায় হিজড়া বলে ডাকা হয়। নাম জার্মান। ইয়াসাদের বাড়িতে তার অবাধ যাতায়াত। শাপলা আম্মার আপনজনের মতোই সে সেই পরিবারের একজন। ইয়াসার সংগ্রাম, তিয়াসের জন্ম থেকে বেড়ে ওঠা, সবকিছুরই নীরব সাক্ষী সে। শাপনা হানিম একজন নামকরা মহিলা পাড়ায়, আর এই হিজড়াদেরও জীবিকা নির্বাহের রাস্তা তিনিই করে দিয়েছেন। কয়েক পা দূরে এসে জার্মান রকির সামনে দাঁড়িয়ে গেল। তার চোখে তখন দাউ দাউ করে জ্বলছে ক্ষোভ। বলল, হাতটা ছাড় ওর, নাইলে হানিম আপারে ডাকমু। জার্মানের কণ্ঠে শাপলা হানিমের নাম উচ্চারিত হতেই রকির মুখের উদ্ধত ভাব মুহূর্তেই ম্লান হয়ে গেল। চোখের মণি ক্ষণিকের জন্য সংকুচিত হলো। এই এলাকায় অনেকের সঙ্গেই তার বিবাদ আছে, কিন্তু শাপলা হানিমের সঙ্গে সরাসরি বিরুদ্ধে চড়ানোর দুঃসাহস সে কখনোই দেখায় না। এই মহিলার জন্যই আজ পর্যন্ত ইয়াসার সঙ্গে তেমন কিছু করতে পারেনি। হাত ছেড়ে দিল সে। রকি বিদ্বেষ ভরা দৃষ্টিতে একবার ইয়াসার দিকে, আরেকবার জার্মানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ তোর কপাল ভালো, কিন্তু সব দিন এভাবে বাঁচতে পারবি না ঈশা। রকিরা চলে যেতেই জার্মানের সঙ্গে বাড়ি এলো ইয়াসা। জার্মান দীর্ঘশ্বাস ফেলল। ইয়াসার কবজির উপর স্পষ্ট হয়ে ওঠা আঙ্গুলের লালচে দাগগুলো দেখে তার চোখে ক্ষোভের আগুন আবারও জ্বলে উঠল। বলল, আর কত সহ্য করবি ঈশা? একদিন এই হারমিটার সীমা ছাড়াইয়া যাইব। ইয়াসা মৃদু মাথা নেড়ে শান্ত গলায় বলল, ঝামেলা বাড়িয়ে লাভ নেই না, তিয়াসে নিয়ে শান্তিতে থাকলেই আমার চলবে। গধূলির ম্লান আলোয় সরু গলিগুলো যেন আরো বিষণ্ণ হয়ে উঠেছে। পথের দুই পাশে পুরনো টিনের ঘর, ভাঙাচোরা দেওয়াল আর মানুষের ক্লান্ত মুখ, সব মিলিয়ে এক নিঃশব্দ বাস্তবতার প্রতিচ্ছবি। এই আশা ধীর পায়ে হাঁটছে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে যেন ক্লান্ত জীবনে দীর্ঘ ইতিহাস জমাট বেঁধে আছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল শাপলা হানিমের বাড়ির সামনে। বিশাল লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই উঠোনে বসে থাকা কয়েকজন নারী ইয়াসার মুখের অবস্থা দেখে আঁতকে উঠল। শাপলা বেগম চকিতে বসেছিলেন। মেয়েকে বাড়ি ফিরতে দেখে ছুটে এসে বললেন, বাড়ি আসতে এত দেরি করিল কেন আম্মা? রকি আসছিল আবার। শাপলা বেগমের মুখে স্নেহমাখা হাসিটুকু নিমেষেই মিলিয়ে গেল। তার চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। ক্ষণিকের মধ্যেই তার জোয়াল শক্ত হয়ে উঠল। ও হারামজাদা আবার তোর গায়ে হাত তুলছে। ইয়াসা কোনো উত্তর দিল না। ছেলেকে বাইরে পাতা চৌকিতে বসিয়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে ব্যাগ থেকে রেহমত বাড়ি থেকে নিয়ে আসা ডাল ভাতগুলো বের করতে লাগলো। মেয়ের নির্লিপ্ততা দেখিয়ে তার অন্তর মোচড় দিয়ে উঠল, কিন্তু কথা বাড়ালেন না, কারণ বাড়িয়ে তো লাভ নেই, তিনি জানেন। নাতিকে ছলছল চোখে তাকিয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে কোলে তুলে নিয়ে বললেন, ও মা, আমার নাতি কাঁদে কেন? কি হয়েছে দাদা ভাই? তিয়াস কষ্টে নাক টানতে টানতে বলল, আম্মু আমাকে মাংস খেতে দিল না দাদি। ইয়াসার হাত থমকে গেল। টিফিন ক্যারিয়ার ঢাকনাটা খুলতে খুলতেই আঙ্গুলগুলো যেন নিস্তেজ হয়ে গেল। চোখ দুটি একবার নিঃশব্দে ছেলের দিকে উঠল, তারপর আবার নত হয়ে গেল। বুকের অন্তঃস্থলে অপরাধ বোধে যে দহন এতক্ষণ নিভু নিভু আগুনের মতো জ্বলছিল, তিয়াসের নিষ্পাপ অভিযোগে তা যেন মুহূর্তেই দাবানলে রূপ নিল।
শাপলা বেগম নাতিকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। কপালে পরপর কয়েকটি চুমুকে আদুরে কণ্ঠে বললেন, আমার দাদু ভাই বুঝি মাংস খেতে চায়? ঘন ঘন মাথা নেড়ে উত্তর দিল ছোট্ট প্রাণটা, সাথে পোলাও খাবো। থমকে গেলেন শাপলা। পোলাওয়ের চালের দাম অনেক, এখন হাতে একদম টাকা নেই। গতকালই বস্তির মালিককে টাকা দেওয়া লেগেছে, তবুও বললেন, দাদা ভাই খালি মাংস রেঁধে দিই, পরে পোলাও এনে দেব। কর্কশ কণ্ঠে ধমকে উঠল মা আর ছেলেকে। ওকে অযথা আশা দিও না, রোজ রোজ ওর জন্য মাংস কোথায় পাবে? যেমন অবস্থা তেমনি ব্যবস্থা করে চলা লাগবে। এত দামি দামি খাবারের আশা করার কোনো দরকার নেই। ছাগলের মাংস দাম জানো? জানো না? 1000 বার। আমার এত কামাই আছে? শাপলা বেগমের মুখে স্নেহমাখা কোমলতা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। মেয়ের কণ্ঠে দীর্ঘদিনের দারিদ্র্য, অপমান আর অসহায়তার জমাট বাঁধা আর্তনাদ। তিনি ধীরে ধীরে নাতিকে বুকের সঙ্গে আরো নিবিড় করে জড়িয়ে ধরলেন। তারপর স্থির দৃষ্টিতে ইয়াসার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, কেন রাগ করো আম্মা? বাচ্চা মানুষ, না বুঝেই কইছে। ইয়াসা টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা জোরে বন্ধ করে ফেলল। ধাতব শব্দটি নিস্তব্ধ উঠোনে করুণ প্রতিধ্বনির মতো বেজে উঠল। ক্লান্ত কণ্ঠে বলল, তুমি বুঝছো না আম্মা, আজ পোলাও চাইছে, কাল আরেকটা চাইবে। আমি যদি দিতে না পারি, তাহলে শেষে কষ্টটা কার হবে? ওরই তো হবে। আমি চাই না আমার ছেলে এমন কিছু স্বপ্ন দেখুক যেটা আমি পূরণ করতে পারবো না। শেষ বাক্যটি উচ্চারণ করতে গিয়েই কণ্ঠ ভেঙে গেল তার। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল, যেন চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দুগুলো কেউ দেখে না ফেলে। শাপলা থমথমে কণ্ঠে বললেন, মাংস আছে আম্মা বাড়িতে? শাপলার কথায় তড়াক করে চাইল ইয়াসা। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, তা দেখে ভরকালেন শাপলা। মেজে কি ভাবছে তা তিনি জানেন। তার একটা টাকাও ইয়াসা নেয় না, নিবেই না। নিবেই বা কেন? তার মতো দেহ ব্যবসায়ীর অপথে কামানো টাকা। তাই তড়িঘড়ি করে নিজেকে শুধরে বললেন, আরে কলি দিয়া গেছে। কলি সকালে আইছিল। কাল গ্রামের বাড়ি যাইব 2-3 দিনের লাইগা। ফ্রিজে কিছু ছাগলের মাংস আছিল, নষ্ট হইবা যাইব, বইলা দিয়া গেছে। এই আশার ভ্রু কুঁচকে রইল। সন্দেহটা পুরোপুরি কাটল না। শান্ত অথচ অনুসন্ধানী দৃষ্টিতে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো সে। শাপলা সেই দৃষ্টি এড়িয়ে নাতির চুলে বিলি কাটতে লাগলেন। বিশ্বাস না হলে ফোন দিয়া জিজ্ঞাস, আচ্ছা রান্না করে আনো, আমার শরীরটা ভালো লাগছে না, একটু শুবো। বলেই ঘরের ভেতরে চলে গেল সে। শাপলার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, যেন যুদ্ধ জিতে গেছেন তিনি। তিয়াসকে কোলে নিয়েই আনন্দ ভরা কণ্ঠে বললেন, শুনছস দাদা ভাই, আজ আমার নাতিরে মাংস খাওয়ামু। তিয়াসের কান্না ভেজা মুখটা মুহূর্তে ঝলমল করে উঠল। বলল, সত্যি দাদি? এক্কেবারে সত্যি। হঠাৎ কি একটা মনে পড়তেই পায়ে পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে শোকেসের ওপরে রাখা নতুন গাঢ় নীল রঙের শাড়ি, সোনালি জরির সরু পাড়, খুব দামি না হলেও দেখতে বেশ সুন্দর। কয়েক মুহূর্ত শাড়িটার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীর পায়ে ইয়াশার ঘরের দিকে এগোলেন। ঘরে ঢুকতেই দেখলেন ইয়াশা পাশ ফিরে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, কিন্তু মুখের অবয়বে বলে দিচ্ছে তার ঘুম আসেনি। শাপলা নরম গলায় ডাকলেন, আম্মা। ইয়াশা ধীরে চোখ খুলে তাকালো, বলল, কি হয়েছে? শাপলা মুখে হাসি টেনে শাড়িটা সামনে মেনে ধরলেন। বললেন, দেখ তো কেমন সুন্দর, তোর জন্য আনছি। শাড়িটার দিকে একবার তাকিয়ে ইয়াশার মুখ শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো, তারপর কোনো রকম স্পর্শ না করেই শাড়িটার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, আম্মা, কতবার কইছি তোমারে, তোমার ও পথে কমাই করা একটা টাকাও, একটা কাপড়ও, একটা জিনিসও আমারে দিবা না। শাপলা কাঁপা গলায় বললেন, আম্মা, সব টাকাই তো ওই রকমই না, মাঝে মাঝে মানুষও দেয়। না। ইয়াশা দৃঢ় কণ্ঠে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। বলল, আমারে বোঝাতে এসো না। কোন টাকা কোথা থেকে আসে আমি জানি। তুমি যে জীবন বাঁচাতে বাধ্য হয়েছ, তার জন্য আমি তোমারে দোষ দিই না। কিন্তু সেই জীবনের একটা ছায়াও আমি আমার গায়ে লাগতে দিব না। শাপলার হাত দুটো ধীরে ধীরে নিচে নেমে এলো। শাড়িটা তার মুঠোয় কুঁচকে গেল। ইয়াশা এবার একটু নরম হলেও কণ্ঠে দৃঢ়টা একটুও কমল না। বলল, আমি ছেঁড়া কাপড় পরে থাকবো, তবু ওই টাকায় কেনা শাড়ি গায়ে তুলবো না। আমাকে আর কষ্ট দিও না আম্মা। শাপলা নত মাথায় বেরিয়ে যেতেই ডুকরে কেঁদে উঠল ইয়াশা। ভীষণ কষ্ট হয় এই নারীকে কষ্ট দিতে। যখন ঘর পরিবার বাবা মা সবাই তাকে পর করে তাড়িয়ে দিয়েছিল, তখন এই নারীই ছিল যে তাকে আর তার সন্তানকে নিঃস্বার্থভাবে আশ্রয় দিয়েছিল। রেহমান মেন্ডেল, সময় 7:30, তাই আমি তোমার বিয়ে ঠিক করেছি। মায়ের অকস্মাৎ ঘোষণায় বাবার সঙ্গে কথোপকথনে ব্যস্ত সে হতাশ, থমকে যায়। ঝট করে ঘাড় ঘুরিয়ে চাইল মায়ের দিকে।
অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, মা কতবার বলেছে আমি বিয়ে করব না। কেন তাইব? আমি তোমার বিয়ে ঠিক করেছি তোমার মামার মেয়ে রুহানির সঙ্গে। আমি মরার আগে তোমার বিয়ে দেখতে পারবো না? সেহতাজ বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। মা বারবার এমন করেন। বারবার মরার কথা বলবে না। সেহতাজের কণ্ঠে বিরক্তির চেয়ে উৎকণ্ঠাই বেশি। মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কয়েক মুহূর্ত নীরব রইল সে। তারপর কিছুটা সংযত স্বরে বলল, তুমি জানো আমি এসব কথা শুনতে পারি না। নীল রহমান বা টেবিলের উপর রাখা চায়ের কাপটা নামিয়ে ধীর দৃষ্টিতে স্ত্রী আর ছেলের কথোপকথনে মনোনিবেশ করলেন। লতা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে কি করব আমি? 30 বছর বয়স হতে চলল তোমার। তোমার ছোট ভাইয়েরাও একে একে বিয়ে করবে। আর তুমি আজও একই জায়গায় দাঁড়িয়ে আছো। শ্রেয়তাজ শান্ত গলায় বলল, ছোটরা আগে বিয়ে করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। মায়ের দৃঢ় উত্তর শুনে শ্রেয়তাজ ভ্রু কুঁচকে তাকালো। লতা বেগম বললেন, তুমি এই পরিবারের বড় ছেলে। তোমার দায়িত্ব, তোমার অবস্থান, সবকিছু আলাদা। আমি চাই নিজের চোখে তোমার সংসার দেখে যেতে। না হলে যে মরেও শান্তি পাবো না। মায়ের বারবার মরার কথা নিতে পারল না শ্বেতাজ। বিরক্ত হয়ে বলল, যা ইচ্ছে করো। বলেই হনহনিয়ে উপরে চলে গেল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কক্ষ জুড়ে আধো অন্ধকার। বারান্দার কাঁচ ঘেরা জানালা ভেদ করে গোধূলির শেষ আলো মেঝেতে দীর্ঘ ছায়ারেখা এঁকে দিয়েছে। দেওয়ালের বুক জুড়ে সাজানো বই, একটি পুরনো গিটার, কর্মজীবনের অসংখ্য সম্মাননা, সবই যেন নির্বাক সাক্ষীর মতো তাকিয়ে আছে তার দিকে। আলমারির পাশে রাখা একটি কালো চামড়ার লাগেজের কাছে এগিয়ে গেল। লাগেজের ভেতরে অত্যন্ত যত্নে ভাঁজ করা তার পোশাক, আর একেবারে নিচে সাদা কাপড়ে মোড়ানো একটি সমতল বস্তু। অদ্ভুত মমতায় কাপড়টি তুলে নিল শেহতাজ। ধীরে ধীরে আবরণ সরাতেই প্রকাশ পেল একটি পোর্ট্রেট। ক্যানভাস জুড়ে আঁকা রয়েছে একজোড়া মেয়েলি নয়ন। সমুদ্রের অতল গহ্বরের মতো নিকষ নীলাভ সেই চোখ দুটি, যেন অসীম বিষাদ, অপার মায়া আর হাজারো অব্যক্ত অনুভূতির আধার। চোখের কোণে সূক্ষ্ম আলোর স্পর্শ, অথচ গভীরে জমাট বাঁধা এক অনির্বচনীয় অপেক্ষা। এমন নিখুঁত তুলির আঁচড় যেন শিল্পী রং দিয়ে নয়, নিজের হৃদয়ে রক্তক্ষরণ দিয়েই প্রতিটি রেখা এঁকেছে। দীর্ঘ আঙ্গুলের ডগা দিয়ে অত্যন্ত সতর্কভাবে স্পর্শ করল সেই নীলাভ নেত্রযুগলকে, যেন সামান্য অসাবধানতাতেই ছবির মানুষটি ব্যথা পেতে পারে। তার ঠোঁটের কোণে এক টেলতে ক্লান্ত হাসি ফুটে উঠল। পোর্ট্রেটটি বুকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গা এলিয়ে দিল শেহতাজ। বিয়ে না করতে চাওয়ার মূল কারণ এটা। আরও একটা কারণ আছে অবশ্য। 5 বছর পূর্বে এক গ্রামে হয়তো দুর্ঘটনাটা বশত তার বিয়ে হয়েছিল। সেও তা জানেও না বিয়ে হয়েছিল কিনা, বা সেই মেয়েটা কে। বিয়ে নাও হতে পারে, নিশ্চিত নয় সে। তবুও মেয়েটাকে খুঁজেছে কিন্তু পায়নি। মেয়েটাকে পেলে জিজ্ঞেস করবে শেহতাজ। যদি বিয়ে হয়েও থাকে তাহলে ডিভোর্স দিয়ে দিবে, আর মেয়েটার ইচ্ছা অনুযায়ী টাকা দিয়ে দিবে। কারণ সে শুধুই তার নীলাম্বরীকে ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ভালোবাসা কোনো বাস্তব অস্তিত্ব এই দুনিয়াতে নেই। 2 বছর পূর্বে প্রথমবার এই নয়নদয় সে স্বপ্ন দেখেছিল, তারপর থেকে মাঝে মধ্যে এই চোখজোড়া তার স্বপ্নে আসে। সেই থেকে ভালোবাসা সৃষ্টি নিয়েছে শেহতাজের মনে। নিজের শ্বশুরবাড়িতে কাজের লোক রূপে কাজ করতে ভীষণ অস্বস্তি হচ্ছে ইয়াসার। আজ আর তিয়াসকে সাথে করে নিয়ে আসেনি। ছেলেটাই বাড়ি আসলেই এই খাবো ওই খাবো বলে খাবারের জন্য আবদার করে বসে। সেই আবদার পূরণ করতে না পারার অসহায়তা ইয়াসার বুকটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই আজ শাপলা বেগমের কাছেই রেখে এসেছে তাকে। মাথা নিচু করে ড্রয়িং রুমের শোকেসের কাঁচ মুছছিল ইয়াসা। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে এলেন লতা বেগম। হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। ইয়াসাকে দেখেই বিরক্তি মাখা কণ্ঠে বললেন, এই ইয়াসা শোন। কাজ থামিয়ে দ্রুত তার সামনে এসে দাঁড়ালো ইয়াসা। জি ম্যাডাম। লতা বেগম মুখ বাঁকিয়ে কফির কাপটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার তাইব সকাল থেকে নিজের ঘরেই আছে, কাজের চাপে নাস্তা ঠিক মতো করেও নি। কফিটা ওর ঘরে দিয়ে আয় যা। এক মুহূর্তের জন্য থমকে গেল ইয়াসা। হাতের কাপটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। বুকের ভেতরটা অকারণেই ধুকপুক করে উঠল। অজানা এক অস্বস্তি ধীরে ধীরে তার সমগ্র অস্তিত্বে ছড়িয়ে পড়ল। তবুও নিজের অনুভূতিকে আড়াল করে শান্ত স্বরেই বলল, আচ্ছা ম্যাডাম। সযত্নে কফির কাপটি হাতে তুলে নিল সে। তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সেতাজের কক্ষের নিকটে পৌঁছাতেই পদযুগল থমকে দাঁড়ায়। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে
পুরুষালী অতি মধুর কণ্ঠ, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। জানি না, কেন তা জানি না। খুব আস্তে কোন প্রকার শব্দ ব্যতীত ভেতরে প্রবেশ করলো ইয়াশা। কক্ষ জুড়ে এক প্রশান্ত নীরবতা। বারান্দার কাঁচ ঘেরা জানালা দিয়ে ঢুকে পড়া বিকেলের কোমল আলো ঘরের একপাশ আলোকিত করে রেখেছে। ঘরের মাঝখানে একটি কাঠের এজেল বসানো, তার উপর স্থাপন করা ক্যানভাসে নিবিষ্ট মনে তুলির আঁচড় বসিয়ে চলেছে শেওতাজ। সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রকারের তুলি, রঙের টিউব, প্যালেট আর জল ভর্তি কাচের পাত্র। মানুষটার উন্মুক্ত পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এক হাতে প্যালেট, অন্য হাতে তুলি। আপন মনে গুনগুন করে গেয়েই চলেছে পুরুষটা। ইয়াশা নিঃশব্দে কয়েক কদম এগিয়ে এলো। সে একবার ক্যানভাসটার দিকে তাকাতে চাইলো, কিন্তু শেহতাজের প্রশস্ত পিঠ পুরো ছবিটাই আড়াল করে রেখেছে। কেবল ক্যানভাসের এক কোণে গাঢ় নীল রঙের কয়েকটি তুলির আঁচড় চোখে পড়ল। ছবি আঁকা কি মানুষটার শখ? বুঝল না ইয়াশা। কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থেকে অবশেষে গলা খাঁকড়ে দিল ইয়াশা। বলল, স্যার, আপনার কফি। অকস্মাৎ মিহি কণ্ঠস্বর কানে যেতেই শেহতাজের হাতের তুলি থেমে যায়। চকিতে ফিরে চাইল। আকস্মিকভাবে নিজের কক্ষে এক অচেনা মেয়েকে দেখে ভড়কায় সে। অযাচিত, অজানা কোনো এক কারণে তড়িঘড়ি করে প্রায় প্রবৃত্তিগত তাড়নায় মুহূর্তের মধ্যে এজেলের সামনে গিয়ে দাঁড়ালো সে। একটানে পাশে রাখা সাদা কাপড়টি তুলে ক্যানভাসের উপর ঢেকে দিল, যেন ছবিটি কারো চোখে পড়া তার একেবারেই কাম্য নয়। কাজটি এতটাই দ্রুত ঘটল যে ইয়াশা কিছু বুঝার আগেই পুরো ক্যানভাস আড়ালে চলে গেল। শেহতাজের বুক তখন অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। ভ্রু কুঞ্চিত, দৃষ্টি সতর্ক, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, এই, কে তুমি? জমে গেল ইয়াশা। হয়তো মানুষটার নিকটে সে অন্য কিছু প্রত্যাশা করেছিল। মানুষটা একদিন ওকে বলেছিল, আমি তোমাকে চিনে নিব। হোক সেই বাণী অচেতনে বলা, তবু ইয়াশা এতকাল আশা করেছিল। সেদিন মানুষটার একটা উক্তিও মিথ্যে লাগেনি, তাহলে কেন আজ চিনল না? এতটা স্পষ্টভাবে দেখার পরেও, সম্মুখে দাঁড়ানোর পরেও কেন চিনল না? এই মেয়ে। এই আশা খানিকটা ভড়কে গেল। দুহাতে কফির কাপটা আরো শক্ত করে আঁকড়ে ধরে মাথা নিচু করে বলল, জি, আমি আশা, এখানে কাজ করি। শেহতাজ কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে দেখল মেয়েটির হাতে ধোয়া ওঠা কফির কাপ। লতা বেগমের কথা মনে পড়তেই মুখের কঠোরতা কিছুটা শিথিল হলো। বলল, ও, মা পাঠিয়েছেন? জি স্যার। শেহতাজ একবার ঢেকে রাখা ক্যানভাসের দিকে তাকালো, তারপর শান্ত হওয়ার চেষ্টা করে ধীর স্বরে বলল, ওখানে টেবিলের উপর রেখে যান। ইয়াশা নিঃশব্দে এগিয়ে গিয়ে কফির কাপটি টেবিলের উপর নামিয়ে রাখলো। কিন্তু ফিরে যাওয়ার সময় অসাধারণতাবশত ঘুরে দাঁড়াতেই তার শাড়ির আঁচল পাশেই পড়ে থাকা কাঠের টুলের পায়ের সঙ্গে জড়িয়ে গেল। সে টের পাওয়ার আগেই ভারসাম্য হারিয়ে সামনে হুমড়ি খেয়ে পড়ল। ধপাস। পড়ে যাওয়ার মুহূর্তে তার হাত গিয়ে সজোরে আঘাত করলো ইজেলের গায়ে। মুহূর্তের মধ্যে ইজেল কেঁপে উঠল। ক্যানভাসের উপর চাপানো সাদা কাপড়টি সরে গিয়ে অর্ধেক ঝুলে পড়ল। পাশে রাখা প্যালেট, কাঁচের জার আর নানা রঙের তুলি একসঙ্গে মেঝেতে ছিটকে পড়ল। কাচের পাত্র ভেঙে অসংখ্য টুকরোয় ছড়িয়ে গেল। স্বচ্ছ পানির সঙ্গে মিশে গেল নীল, সাদা, কালো আর রক্তিম রং। মুহূর্তের মধ্যে পুরো মেঝে রঙিন অথচ বিশৃঙ্খল এক দৃশ্যে পরিণত হলো। সবচেয়ে ভয়াবহ আঘাতটা এলো ক্যানভাসে। উল্টে পড়া প্যালেট থেকে গাঢ় বাদামি আর কালো রং গড়িয়ে পড়ল ছবির ওপর। কয়েক সেকেন্ড আগেও যে নিখুঁত তুলির আঁচড়ে সৃষ্টি হচ্ছিল এক শিল্পকর্ম, তা এখন বিকৃত রঙের স্তরে প্রায় সম্পূর্ণ নষ্ট। ইয়াশা কনুইয়ে ভর দিয়ে ও ধীরে ধীরে উঠে বসতেই কানে ভেসে এলো শেহতাজের তীব্র শ্বাসের শব্দ। শেহতাজ তার দিকে একবারের জন্যও চাইল না। সে প্রায় ছুটে গিয়ে ক্যানভাসটা দুহাতে তুলে নিল। কাঁপা হাতে ছবির ওপর জমে থাকা রং মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। না, না, না। তার কণ্ঠে আতঙ্ক, চোখে মুখে এমন এক অসহায়তা, যেন কেউ তার বুক চিরে সবচেয়ে প্রিয় জিনিসটা ছিনিয়ে নিয়েছে। আঙুল দিয়ে বারবার রং মুছতে গিয়ে আরো বেশি ছড়িয়ে ফেলল সে। নীলাভ সেই নয়ন যুগল মুহূর্তে কালচে রঙে বিকৃত হয়ে গেল। শেহতাজের বুকটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ইয়াশা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, নিজের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে আতঙ্কিত চোখে ছবিটার দিকে তাকালো। তার কণ্ঠ কেঁপে উঠল, কম্পমান কণ্ঠেই আওড়ালো, স্যার, আমি আমি ইচ্ছে করে। কথাটা শেষ হওয়ার আগেই এক ঝটকায় শেহতাজের শক্ত হাত এসে আছড়ে পড়ল তার বাম গালে।
নিস্তব্ধ কক্ষ জুড়ে থাপ্পড়ের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হলো। আঘাতের তীব্রতায় আসার মুখ একপাশে ঘুরে গেল। হাতে ভর না পেলে হয়তো আবারও মেঝেতে পড়ে যেত। গালের উপর মুহূর্তে ৫ আঙুলের লালচে ছাপ ফুটে উঠল। ধীরে ধীরে গালে হাত রাখল ইয়াশা। নিচু স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি স্যার। সেটা যেন শুনল না। তার সমস্ত দৃষ্টি নিবদ্ধ সেই নষ্ট হয়ে যাওয়া ক্যানভাসের উপর। দাঁতে দাঁত চেপে ভারী শ্বাস ফেলল। ক্ষুব্ধ কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে বলল, কাজ করতে পারো না তাহলে করতে আসো কেন? যত সব আজাইরা। স্যার আমি তো বলছি ভুল করে। জাস্ট শাট আপ। তোমাদের মতো মানুষদের এটাই প্রবলেম। নিজের দোষ দেখতে পাও না, কোনো না কোনো বাহানা তৈরিই থাকে, তাই না? ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে না দেখি। গেট আউট। বলেই চেঁচিয়ে উঠল শেহতাজ। ইয়াশা অবাক হলো। শুধুমাত্র একটা ছবির জন্য একটা মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলল। এই মানুষটার জন্য অপেক্ষার প্রহর গুনেছে ভেবে নিজের প্রতি ঘৃণা অনুভব হলো ইয়াশার। ছুটে বেরিয়ে এলো ইয়াশা। চোখ দুটো ঝাপসা হয়ে আছে, গালটা এখন আগুনের মতো জ্বলছে। কিন্তু সেই জ্বালা থাপ্পড়ের নয়, ভেঙে চুরমার হয়ে যাওয়া এক বিশ্বাসের। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে তড়িঘড়ি করে আঁচল দিয়ে মুছে ফেলল। না, এই বাড়িতে সে কাঁদবে না। এই মানুষগুলোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। প্রতিটি ধাপ যেন আজ অস্বাভাবিক ভারী লাগছে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে হেলে পড়েছে। জানালার ফাঁক গলে আসা রোদের ফালি ধীরে ধীরে সরে গিয়ে শেহতাজের কক্ষের মেঝেতে দীর্ঘ ছায়া এঁকে দিচ্ছে। জানালার সামনে দাঁড়িয়ে আছে শেহতাজ, দৃষ্টি আবদ্ধ অদূরের নীলিমায়। অস্তিত্বহীন নীলাম্বরীর প্রেমে পাগল হয়ে গেছে সে। তাহলে কি আজ এমন নিচু কাজ করতো? অপরাধ বোধের ভারে ক্রমেই ঘন হয়ে উঠেছে। ধীরে ধীরে নিজের ডান হাতটা চোখের সামনে তুলল সে। এই হাত, এই হাতে এসে জীবনে প্রথম কোনো নারীর গায়ে আঘাত করেছে। কয়েক মুহূর্ত নির্বাক তাকিয়ে রইল হাতের তালুর দিকে। তারপর হঠাৎ করেই ঘৃণা ভরে মুঠো পাকিয়ে ফেললো, নিচু স্বরে বিড়বিড় করে বলল, ছি শাহদাজ, এটা তুই কি করলি? মেয়েটা তো ইচ্ছে করে কিছু করেনি। অযথা থাপ্পড় মারার কি দরকার ছিল? তার উপর মেয়েটা এবারই কাজের লোক। ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠল ইয়াশার মুখশ্রী। থাপ্পড় খাওয়ার পরও মেয়েটা প্রতিবাদ করেনি, চিৎকার করেনি। শুধু বিস্মিত আহত চোখে তার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে অভিযোগ ছিল নাকি ঘৃণা, সেটা বুঝল না শেহতাজ। কিন্তু সেই দৃষ্টিটাই যেন বারবার এসে তার বিবেককে বিদ্ধ করছে। নিজের বুকের ওপর এক হাত রেখে নিচু স্বরে বলল, না, এটা ঠিক হয়নি। কিছুক্ষণ নীরব থেকে দৃঢ়ভাবে মাথা নেড়ে নিজেকেই বলল, ওর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। দৃঢ় সংকল্পে কক্ষের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো শেহতাজ। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চারদিকে দৃষ্টি বুলিয়ে নিল সে। কিন্তু ড্রয়িং রুম ফাঁকা, কোথাও কোনো পরিচারিকার দেখা মিলল না। শেহতাজের কপালে ভাঁজ পড়ল। সোফায় আসনরত লতা বেগমের উদ্দেশ্যে বলল, মা, বাসার সব কাজের লোক কি চলে গেছে? ছেলেকে নিচে নেমে এভাবে কাউকে খুঁজতে দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন? তাতে দিয়ে তোমার কাজ কি? শেহতাজ মুহূর্তের জন্য থমকে গেল। প্রশ্নটা অপ্রস্তুত করে দিল তাকে। চোখে মুখে এক ঝলক সংকোচ খেলে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক থাকার ব্যর্থ চেষ্টা করলো। গলা খাকারি দিয়ে নির্বিকার স্বরে বলল, না তেমন কিছু না, ওই একটা দরকার ছিল। লতা বেগম ছেলের মুখের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মাতৃসুলভ অন্তর্দৃষ্টি যেন বলছে ছেলেটা কিছু একটা আড়াল করছে। তবু আর ঘাটালেন না, শান্ত কণ্ঠেই উত্তর দিলেন, হ্যাঁ, দুপুরের কাজ শেষ হলেই সবাই চলে যায়। কাল সকালে আবার আসবে। চলে গেছে? তাহলে আজ আর ক্ষমা চাওয়ার সুযোগ রইল না। একটি দীর্ঘশ্বাস নিঃশব্দে বেরিয়ে এলো তার বুকের গভীর থেকে। লতা বেগম ভ্রু কুঁচকে আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কোনো কাজ থাকলে আমাকে বলো। না মা, আমি বাইরে যাচ্ছি। লতা বেগম ছেলের মুখের দিকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেহতাজের চোখে মুখে যে অদ্ভুত অন্যমনস্কতা তা তার দৃষ্টি এড়ালো না। তবু অযথা প্রশ্ন করে ছেলেকে আরো অস্বস্তিতে ফেলতে চাইলেন না। মৃদু স্বরে বললেন, আচ্ছা যাও, তবে রাতে বেশি দেরি করো না। কাল এসেছো, আজকেই বাইরে গেলে তোমার বাবা আমার কাছে কৈফিয়ত চাইবে। সেও তার অন্যমনস্ক ভঙ্গিতেই মাথা নেড়ে সম্মতি জানালো, হুম, ঠিক আছে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে। দীর্ঘ পদক্ষেপে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। তার প্রস্থান পথের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন লতা বেগম। আজ বাড়িতে ছেলের হবু বউ আসছে। এই সময় সেহতাজের বাড়িতে না থাকাই শ্রেয়। এমনিতেই ছেলেটা রুহানিকে একদম দেখতে পারে না। বাইরে এসে বারান্দার সিঁড়ি অতিক্রম করতেই বিকেলের স্নিগ্ধ বাতাস মুখে এসে আছড়ে পড়ল।
পশ্চিম গগনে সূর্য তখন অস্তগমনের প্রাক্কালে। সোনালি আভা ধীরে ধীরে তাম্রাভ বর্ণ ধারণ করছে। চারদিকে এক বিষণ্ণ প্রশান্তি। পকেট থেকে গাড়ির চাবিটা বের করে রিমোটের বোতাম চাপতেই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির হেডলাইট একবার মিটমিট করে জ্বলে উঠল। ধীর পায়ে গিয়ে ড্রাইভারের আসনে বসলো সে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভেঙে উঠল যন্ত্রের মৃদু গর্জনে। নগরের ব্যস্ত সড়ক অতিক্রম করতে করতে তার দৃষ্টি সামনে থাকলেও মন কোথাও স্থির হতে পারছে না। ট্রাফিক সিগন্যাল, মানুষের ভিড়, দোকানের আলোকসজ্জা, সবকিছুই তার কাছে রংহীন, অর্থহীন। একটাই রং তার কাছে মূল্যবান, তাহলে ওই সমুদ্রের ন্যায় নীল আখিদয়, যা প্রতিদিন শেহতাজের স্বপ্নে আসে। কিছুক্ষণ পর শহরের কোলাহল পেছনে ফেলে সে এসে থামলো একটি নিরিবিলি পার্কের সামনে। গাড়িটি পার্কিংয়ে রেখে ধীরে ধীরে নেমে এলো। পার্ক জুড়ে বিকেলের শেষ আলো ছড়িয়ে আছে। সবুজ ঘাসের বুক চিরে বয়ে যাওয়া সরু হাঁটার পথ, দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া আর শিরীষ গাছ, দূরে শিশুদের হাসির শব্দ, কোথাও যুগল দেয় নীরব আলাপন। সব মিলিয়ে এক প্রশান্ত পরিবেশ। তবু সেই প্রশান্তির এক বিন্দুও স্পর্শ করতে পারল না সেহতাজকে। কল্পনা জগতের এক অস্তিত্বহীন নারীকে ভালোবাসে। সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছে তার। সে নিঃশব্দে হেঁটে গিয়ে লোকের ধারের একটি নির্জন বেঞ্চে বসে পড়ল। লেকের ধারের নির্জন বেঞ্চে বসে পড়ল। দুই কনুই হাঁটুর ওপর রেখে দু হাতে মাথা চেপে ধরল সে। কিন্তু আজ চোখ বুঝতেই আকস্মিকভাবে নীলাম্বরী নয়ন ভেসে উঠল না। ভেসে উঠল ভয়ার্ত চোখে চেয়ে থাকা এক রমণী, যে কিনা তার বাসার কাজের মেয়ে। সেহতাজ হঠাৎ করেই বিরক্তিতে নিজের চুলে আঙ্গুল চালিয়ে ফিসফিস করে বলল, কিভাবে পারলাম আমি একটা ভুলের জন্য একটা নিরীহ মেয়ের গায়ে হাত তুললাম। এই আনতে, তুমি আমার বেঞ্চে বসেছ। চমকে উঠে পেছন ফিরল সেহতাজ। 4 কি 5 বছরের এক গোলগাল ছেলে কোমরে দু হাত রেখে রাঙ্গি ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। কোঁকড়ানো চুল, গোলাপি গাল আর টুকটুকে মুখখানা দেখে রাগের চেয়ে মায়ে বেশি লাগছে। তার পেছনে দাঁড়িয়ে এক তরুণী বারবার ছেলেটিকে থামানোর চেষ্টা করছে। তিয়াস, এমন করে কথা বলে না বাবা, আঙ্কেলকে বিরক্ত করো না। কিন্তু ছেলেটা কিছুতেই শুনল না। গাল ফুলিয়ে আবারও বলল, না, এই বেঞ্চে আমি রোজ রোজ বসি, এটা আমার বেঞ্চ, তুমি ওঠো। সেহতাজের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। অনেকক্ষণ পর মুখে প্রথমবারের মতো হাসির রেখা। ছেলেটাকে চেনে, সে গতকাল বাড়িতে দেখেছিল, কিন্তু মাকে জিজ্ঞেস করা হয়নি ছেলেটাকে। ছোট্ট ছেলেটির রাগী মুখভঙ্গি যেন অনিচ্ছা সত্ত্বেও তার অন্তরের সমস্ত অস্থিরতায় ক্ষণিকের জন্য প্রশান্তির পরশ বুলিয়ে দিল। সে বেঞ্চের পিঠে হেলান দিয়ে দু হাত ছড়িয়ে আরাম করে বসে মৃদু স্বরে বলল, আচ্ছা, এটা কি তোমার নামে দখল করা নাকি পিচ্চি বাচ্চা? তিয়ার সঙ্গে সঙ্গে কোমরে রাখা দু হাত আরও শক্ত করে চেপে ধরল। গম্ভীর হওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, হুম, আমি রোজ রোজ এখানে বসি, তাই এটা আমার বেঞ্চ। সে তার ঠোঁট চেপে হাসি সামলালো। বলল, তাই নাকি? কই, তোমার নাম তো কোথাও লেখা দেখছি না। ছেলেটা চোখ কুঁচকে চারদিকে তাকালো। সত্যি কোথাও তো তার নাম লেখা নেই। কয়েক মুহূর্ত ভেবে আবার দৃঢ় কণ্ঠে বলল, লেখা নয় তো কি হয়েছে, সবাই জানে। সবাই জানে? হ্যাঁ। তা কে কে জানে শুনি? তিয়াস আঙুল তুলে একে একে চারপাশ দেখাতে লাগলো। ওই গাছ জানে, ওই ফুল জানে, ওই পাখি জানে, আমার আম্মুও জানে। কথাগুলো শুনে তরুণীটি লজ্জায় বিব্রত হয়ে বলল, তিয়াস, আর না বাবা, আঙ্কেলকে বিরক্ত করছো। তিয়াস সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে প্রতিবাদ করলো, আমি বিরক্ত করছি না তো, আমি শুধু আমার বেঞ্চ চাই। শ্বেতাজ এবার আর নিজের হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই তরুণীর উদ্দেশ্যে বলল, আপনার ছেলে? না, আমার ভাতিজা হয়। চোখের কোণে লেগে থাকা হাসির রেশ নিয়ে সেই ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে ভ্রু নাচালো। তাদের ব্যাটারি, তোমার নাম কি? আমার নাম তিয়াস। ওহ, তিয়াস। শ্বেতাজ ধীর স্বরে নামটা উচ্চারণ করলো, অতঃপর দুষ্টুমি করে বলল, তো তিয়াস, আমি উঠবো না, তুমি কি করে নিবে? তিয়াস দু চোখ গোল গোল করে শ্বেতাজের দিকে তাকিয়ে রইল। মনে হলো এমন উত্তর সে একদমই প্রত্যাশা করেনি। পরক্ষণে ছোট্ট নাকটা কুঁচকে গেল। কোমরে রাখা দুহাত আরো শক্ত করে চেপে ধরে গাল ফুলিয়ে বলল, আমি আম্মুকে বলবো। শ্রেয়াতাস ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো, বলল, আচ্ছা, তারপর? আম্মু তোমাকে বকা দিবে যদি না দেয়। তিয়াস এক মুহূর্ত থমকে গেল। এত কঠিন প্রশ্নের উত্তর যেন তার ক্ষুদ্র মস্তিষ্কে প্রস্তুত নেই। কয়েক সেকেন্ড গভীর ভাবনায় ডুবে থেকে হঠাৎ চোখ দুটো জ্বলে উঠল। তাহলে তাহলে আমি নানুকে বলবো। নানু আমার টপ কথা শোনে। শ্রেতাজ মৃদু হেসে কপট গাম্ভীর্যে বলল, তবুও যদি আমি না উঠি? এবার দিয়া সত্যিই বিপাকে পড়ে গেল।
ঠোঁট উল্টে একবার কলির দিকে তাকালো, আবার শেহতাজের দিকে। তারপর হঠাৎ করেই 2 পা এগিয়ে এসে বেঞ্চের উপর 2 হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে ঠেলে ফেলে দেব। কথাটা বলেই সে 2 হাত দিয়ে শেহতাজের বাহু ঠেলার ব্যর্থ চেষ্টা করল। কিন্তু তার সমস্ত শক্তি যেন শেহতাজের একটুখানি নড়াচড়াও ঘটাতে পারল না। শেহতাজ নিচের দিকে তাকিয়ে সেই প্রাণপণ প্রচেষ্টাটি দেখল। শিশুটির গোলাপি গাল দুটি পরিশ্রমে আরো লাল হয়ে উঠেছে, কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের বিন্দু চিকচিক করছে। দৃশ্যটি এতটাই নিষ্পাপ যে শেহতাজের অনুভব হলো সে এমন দৃশ্য প্রতিদিন দেখতে চায়। আজ যে মেয়ে মাকে জিজ্ঞেস করবে ছেলেটাকে, এখন জিজ্ঞেস করলে নিশ্চয়ই ছেলেটার সাথে থাকা মেয়েটা ওকে সন্দেহ করবে। একজন অপরিচিত মানুষ এসব কেন জানতে চাইছে ভেবে তিয়াসের দিকে তাকিয়ে বলল, তুমি রোজ আসো? তিয়াস একগাল গম্ভীর ভাব ধরে মাথাটা জোরে জোরে ওপর নিচ করলো। হুম, লোজ লোজ আতি। কি কইলা আম্মা? তুমি যে বাড়িতে কাম করো ওইটা তোমার শ্বশুর বাড়ি? শাপলা বেগমের কথায় প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করল না ইয়াসা। শাপলা বেগম কিছুক্ষণ হতবাক দৃষ্টিতে ইয়াসার মুখ পানে চেয়ে রইলেন। বিস্ময়ের অভিঘাতে তার মুখের সমস্ত রেখা যেন স্থির হয়ে গেছে। এতক্ষণ যেটিকে নিছক গল্প কিংবা ভুল শোনা কোনো কথা বলে মনে হচ্ছিল, ইয়াসার নীরবতাই যেন সেটিকে নির্মম সত্যের স্বীকৃতি দিয়ে দেয়। চুলার ওপর রাখা হাড়ির ভেতর টকবক করে ফুটতে থাকা পানির শব্দে ক্ষণিকের জন্য নীরবতা ভাঙল। অথচ ছোট্ট রান্নাঘর জুড়ে যে স্তব্ধতা নেমে এসেছে তার ভার যেন সেই শব্দ লাঘব করতে পারল না। ইয়াসা নির্বিকার ভঙ্গিতেই পুঁইশাকের পাতা বেছে ধীরে ধীরে ধুয়ে নিচ্ছে। তার আঙ্গুলে প্রতিটি নড়াচড়া শান্ত স্থির, যেন বাহ্যিক প্রশান্তির আড়ালে সমস্ত ঝড়কে বহু আগেই বন্দি করে ফেলেছে। অথচ অন্তর্লোকে যে কি প্রচণ্ড তোলপাড় বয়ে যাচ্ছে তার সামান্যতম ছায়াও মুখাবয়বে প্রতিফলিত হতে দিল না সে। আজ তিয়াসার জন্য একটু পাতলা করে খিচুড়ি রান্না করবে। ছেলেটার কদিন ধরেই কাশি, ভারী কিছু খেলেই আবার অসুবিধা হবে। নিজের অপমান, নিজের ক্ষত সবকিছুর ঊর্ধ্বে সন্তানের প্রয়োজনটাই যেন তার কাছে সর্বাগ্রে। শাপলা বেগম ধীরে ধীরে ইয়াসার কাছে এগিয়ে এলেন। কণ্ঠস্বর অনিচ্ছাকৃতভাবেই নরম হয়ে এলো। ওই পোলা তোরে চিনে নাই ঈশা? তুই তো কইছিলি সে তোরে চিনে নিবে, খুঁজে নিবে, যেখানেই থাকস। বোকার বনে বাস করছিলাম আম্মা। ইয়াসা ঠোঁটের কোণে এক চিলতে হাসির মতো কিছু ফুটে উঠল বটে, কিন্তু সেটি হাসি নয়, নিয়তির নির্মম পরিহাসের প্রতি এক নিঃশব্দ বিদ্রূপ। দৃষ্টি তখনও নিচের দিকেই নিবদ্ধ। হাড়ির ভেতর চাল আর ডাল ধীরে ধীরে নেড়ে দিতে দিতে অত্যন্ত শান্ত স্বরেই বলল, ইয়াসা মৃদু হেসে আবার, মানুষ মাঝে মাঝে নিজের মনকে এমন কিছু স্বপ্ন দেখায় যে এই স্বপ্নের কোনো অস্তিত্বই থাকে না। আমি সেই স্বপ্নেই বিশ্বাস করছিলাম। শাপলা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তাই বইলা মানুষটা একবারও চিনল না? এ আশা এবার ধীরে ধীরে মুখ তুলল। নয়নদয়ে জল নেই, অথচ সেই শুষ্ক দৃষ্টি গভীরতায় জমাট বেঁধে আছে এক সমুদ্র বিষাদ। চিনল তো আম্মা, কাজের মেয়ে হিসেবে চিনল। শব্দগুলো যেন নিঃশব্দে এসে শাপলা বেগমের হৃদয়ে আঘাত হানল। ইয়াসা প্রাণহীন পুতুলের ন্যায় হাত নাড়াতে নাড়াতে বলে উঠল, আমার ছেলেটার কোনো ভবিষ্যৎ রইল না আম্মা। এক রাতের স্পর্শে লোকটাকে ভালোবেসে ভুল করে ফেলেছি। শাপলা বেগমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইয়াসা তার আপন মেয়ে না হলেও ভীষণ ভালোবাসতেন ইয়াসাকে। তিনি আর স্থির থাকতে পারলেন না, দ্রুত এগিয়ে এসে ইয়াসা 2 কাঁধ আলতো করে চেপে ধরলেন। এসব কি কস মা? একটা মায়ের মুখে এই কথা মানায়? ইয়াসা নিস্পন্দ দৃষ্টিতে ফুটন্ত খিচুড়ির দিকে তাকিয়ে রইল। হাড়ির ভেতর ধীরে ধীরে চাল ডাল একাকার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তার জীবনের সুখ দুঃখ, আশা নিরাশাও যেন বহু আগেই এক অনির্বচনীয় শূন্যতায় বিলীন হয়েছে। ক্লান্ত কণ্ঠে বলল, সত্যি তো বলছি আম্মা, আমার সন্তান পৃথিবীর কাছে জড়োজ হয়ে গেছে। লোকটা যদি আমাকে চিনতো, যদি আমার তিয়াসকে নিজের সন্তান বলে একবার বুকের কাছে টানতো, তাহলে আমার ছেলেটার একটা পরিচয় থাকতো, মাথার উপর একটা ছায়া থাকতো। এখন তিয়াস শুধু আমার ছেলে, তার বাবা বেঁচে থাকতেও সে বাবাহীন। শাপলা বেগমের চোখ ভিজে উঠল। আল্লাহর উপর ভরসা রাখ মা, আল্লাহ চাইলে সব ঠিক কইরা দেন। ইয়াসা ধীরে ধীরে মাথা নেড়ে নাসূচক ইঙ্গিত করলো, বলল, সব ঠিক হয় না আম্মা। কিছু কিছু ভাঙন জোড়া লাগে না, শুধু মানুষটা ভাঙা অংশ নিয়ে বাঁচতে শেখে। ঈশা চাচি, তিয়াস আছে? পাশের বাড়ির মেয়ে রূপাকে দেখিয়ে পেছনে ফিরে চাইল ইয়াসা। মেয়েটার বাড়ি তাদের 2 বাড়ির পেছনে, তাদের বাড়ি মাঝে মাঝে আসে তিয়াসের সঙ্গে খেলতে। যদিও রূপার বাবা মা বিষয়টা পছন্দ করে না, কারণ শাপলা বেগম নিষিদ্ধ পল্লীর সর্দারনি। এই কারণে সাধারণ মানুষ ইয়াসা আর তিয়াসকেও ভালো চোখে দেখে না। মাঝে মধ্যে
এখানে আসার জন্য রূপার মা রূপাকে মারধরও করেন, তবুও মেয়েটা চলে আসে। ইয়াসা যেও কিছু বলতে পারে না, মায়ের মন তো। রূপা মা, তিয়াস তো মনে হয় কলির সঙ্গে গেছে, ওই সামনে শিশু পার্কে। তুমি আজ বাড়ি যাও শোনা। রূপা সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে মাথা নেড়ে প্রতিবাদ করলো, বলল, না আমি যাবো না, তিয়াসে নিয়ে আসেন, আমি ওর লগে খেলবো। ইয়াসা মৃদু হেসে মেয়েটির দিকে তাকালো। ক্লান্ত হৃদয়ের মাঝেও শিশুটির সরল আবদার যেন এক বিন্দু কোমলতার পরশ বুলিয়ে দিল। আঁচল দিয়ে হাত মুছে ধীর স্বরে বলল, আজ না মা, তিয়াসের শরীরটা ভালো না, কাশি বেড়েছে, খেলতে গেলে আবার ঠান্ডা লাগবে। রূপা আবার আরো এক কদম এগিয়ে এলো, দুই হাত পেছনে জড়িয়ে কাকুতি মিনতি করে বলল, আমি আস্তে আস্তে খেলমু, দৌড়ামো না। তিয়াসে কিচ্ছু হইতে দিব না, তুমি শুধু নিয়ে আসো না ঈশা চাচি। শিশু সুলভ সেই প্রতিশ্রুতিতে শাপলা বেগমের ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা ফুটে উঠল। অথচ ইয়াসার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত হিসাব, কত ভয়, কত অপমানের বোঝা কাঁধে তুলে নেয়। অথচ এই ছোট্ট মেয়েটার জগতে ভালোবাসা মানেই বন্ধুর সঙ্গে একটু খেলতে যাওয়া। মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার যা, আমার নাতিরে নিয়ে আয়। ওই বেখাপ্পা কলি সকালে 1 ঘন্টা আগে আমার নাতিটারে নিয়ে গেছে। শাপলা বেগমের কথাই আশা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। হাড়ির ভেতর খিচুড়ি তখনও টুপটাপ শব্দ তুলে ফুটছে। একবার সেদিকে তাকালো, তারপর নিঃশব্দে চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিল। মৃদু স্বরে বলল, ঠিক আছে, তুমি খিচুড়িটা নাড়ো, আমি নিয়ে আসি। রূপা আনন্দে লাফিয়ে উঠল, বলল, আমি যাবো চাচি। না মা, তুমি এখানে বসো, আমি আসছি। বলে ছেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজ রেহমান বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসেছিল শেহতাজের সঙ্গে ওই ঘটনার কারণে। এসে থেকেই ছেলেকে দেখেনি। কলি ওর বান্ধবী হয়, মাঝে মাঝে এইভাবে ছেলেকে নিয়ে উধাও হয়ে যায়। শিশু পার্কে লোহার ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই চারিদিকে দৃষ্টি ছড়িয়ে দিল সে। দোলনায় কয়েকজন শিশু উল্লাসে দুলছে, কেউ বা স্লাইডে বেয়ে নেমে আবার দৌড়ে উপরে উঠছে। বেঞ্চে বসে গল্প করছেন কয়েকজন অভিভাবক, কিন্তু কোথাও তিয়াস নেই। ইয়াসার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। চারদিকে আরো একবার চোখ বুলিয়ে সে সামনের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দূরে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকা কলিকে দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও থমকে গেল। কলি একা, তিয়াস তার সঙ্গে নেই। মুহূর্তে ইয়াসার বুকের ভেতরটা ধক করে উঠল। ছুটে যেতে চেয়েও থমকে দাঁড়ালো। সম্মুখে দৃশ্য দেখতে পেল সবুজ ঘাসের ওপর প্রাণখোলা হাসিতে দৌড়াচ্ছে তিয়াস। তার ক্ষুদ্র দুটি হাত কখনো সামনে বাড়িয়ে দিচ্ছে, কখনো আবার খিলখিল করে হেসে পেছন ফিরে ছুটে যাচ্ছে। আর তার ঠিক পেছনেই দীর্ঘদেহী এক পুরুষ ইচ্ছে করেই ধীরে ধীরে ছুটছে, যেন শিশুটিকে ধরতে চাইলেই ধরতে পারছে না। এ আশা আর এক পাও এগোলো না। অবচেতনে পার্কের একপাশে দাঁড়িয়ে থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছটির আড়ালে সরে গেল সে। কাণ্ডের সঙ্গে পিঠ ঠেকিয়ে নিঃশব্দে উকি দিল। দূরত্ব খুব বেশি নয়, তাই ইতিহাসের প্রতিটি হাসি, প্রতিটি উচ্ছ্বাস তার কানে স্পষ্ট ভেসে আসছে। ধরতে পারবা না, ধরতে পারবা না। তিয়াস বিজয়ীর ভঙ্গিতে চিৎকার করে আবার দৌড়ে পালালো। সেহতাজ হাঁপানোর ভান করে দুহাত হাঁটুর উপর রেখে বলল, আরে বাবা, তুমি তো খুব ফাস্ট। আমি সুপারম্যান। কথাটা বলেই তিয়াস আবার খিলখিল করে হেসে উঠল। সেই হাসি নির্মল ধ্বনি শুনেও অনিচ্ছা সত্ত্বেই আসা ঠোঁটের কোণে এক ক্ষীণ এক হাসি রেখা ফুটে উঠল। কিন্তু পরক্ষণেই হাসিটুকু মিলিয়ে গেল। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করল। যে মানুষটি কয়েক ঘন্টা আগেই তাকে অপমান করে না জেনে সবার সামনে তার গায়ে হাত তুলেছিল, সেই মানুষটি এই মুহূর্তে তার সন্তানের সঙ্গে এমন নিষ্পাপ আনন্দে মেতে আছে। নিয়তির এই পরিহাস কি কেবল তাকেই দেখানোর জন্য? ইয়াসার আঙ্গুলগুলো অজান্তেই নিজের শাড়ির আঁচল মুঠো করে চেপে ধরল। এক মুহূর্তের জন্য সেখানে আর দাঁড়ালো না ইয়াসা। মানুষটার জীবনে অন্য কেউ আছে, সেটা আজকের ব্যবহারেই বুঝে গেছে। এই স্বামী নামক পরিচিত হয়েও অপরিচিত মানুষটার জীবনে তার এবং তার ছেলের কোনো অস্তিত্ব নেই। সন্ধ্যার আজানে ধ্বনি ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। পশ্চিম আকাশের শেষ রক্তিম আভাটুকু ক্রমশ গাঢ় নীল অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। ছোট্ট উঠোনে একটি কেরোসিনের বাতি জ্বালিয়ে দিয়েছেন শাপলা বেগম। তার ক্ষীণ আলোয় মাটির ঘরটায় এক ধরনের নির্লিপ্ত শান্তি নেমে এসেছে। রান্নাঘর থেকে সদ্য রান্না হওয়া খিচুড়ি উষ্ণ গন্ধ ভেসে আসছে। ইয়াসা নিঃশব্দে একটি বাটিতে খিচুড়ি ঢেলে ঠান্ডা করার জন্য ফু দিতে লাগলো। অথচ তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে দরজার দিকে। রাগের মাথায় ছেলেটাকে রেখে এসে ভুল করে ফেলেছে। ঠিক তখনই বাইরের উঠোনে ছোট্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো, আম্মু। পরক্ষণে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল তিয়াস, মুখ ভর্তি হাসি।
চোখ দুটো আনন্দে চিকচিক করছে, দুই হাতে শক্ত করে আঁকড়ে রেখেছে কয়েকটি রঙিন চিপসের প্যাকেট, চকোলেট আর ছোট্ট একটি জুসের বোতল। আম্মু দেখো দেখো। ইয়াশা অবাক হয়ে তাকালো, বলল, এসব তোমাকে কলি খালা দিয়েছে? তিয়াস গর্ব ভরে বুক ফুলিয়ে পড়ল। আজ আমার সাথে খেলতে একটা আঙ্কেল এসেছিল সেই দিতে। ইয়াসার মুখে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে এলো, চোখ দুটি অস্বাভাবিক কঠোরতায় সংকুচিত হলো। এক ঝটকায় তিয়াসের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান মেরে সবকিছু মাটিতে ফেলে দিল সে। তিয়াস বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, কি ঘটলো সে যেন কিছুই বুঝে উঠতে পারল না। কম্পমান কণ্ঠে দীর্ঘদিনের অবদমিত ক্ষোভের প্রচ্ছন্ন অগ্নিস্ফুলিঙ্গ চেঁচিয়ে উঠল ছোট্ট প্রাণটার উপর। বলেছি না, অচেনা লোকের থেকে কিছু নিবে না। এত খাই খাই করো কেন তুমি? হ্যাঁ, আমি তোমাকে খেতে দিই না? কিন্তু ইয়াসার বুকের ভেতরে জমে থাকা অপমান, বঞ্চনা আর অসহায়তার যে অগ্নিগিরি এতক্ষণ নীরবে জ্বলছিল, তার লাভা যেন অজান্তেই ছিটকে পড়ল নিরপরাধ শিশুটির উপর। সে তিয়াসের ছোট্ট বাহু শক্ত করে ধরে ঝাঁকিয়ে পড়ল, যা দেখবা তাই খাওয়া লাগবে তোমার। আজ থেকে কিচ্ছু পাবে না তুমি, ওই পার্কেও যাবে না। তিয়াস এবার হাউমাউ করে কেঁদে উঠল, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই শাপলা বেগম তড়িঘড়ি করে এগিয়ে এসে ইয়াসার হাতটা সরিয়ে দিলেন। ইয়াসা তিয়াসকে নিতে যে ফিরে আসার পরেই বুঝে গেছিলেন বিষয়টা এমন কিছু হবে তা সম্পর্কে তিনি অবগত ছিলেন। এটা কি করতেছ ঈশা? পোলাটারে ছাড়। তিনি তিয়াসকে বুকে জড়িয়ে নিতেই শিশুটি বুক ভাঙ্গা কান্নায় বলে উঠল, নানু, আমি চাই নাই, আনতে জোল করে দিচ্ছে। শাপলা বেগমের বুকটা হু হু করে উঠল। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, না না দাদু ভাই, কাঁদে না, আম্মু একটু রেগে আছে। ইয়াসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার বুক দ্রুত ওঠানামা করছে। চোখ দুটি লাল হয়ে উঠেছে, কিন্তু সেখানে রাগের চেয়েও বেশি অসহনীয় যন্ত্রণা। ধীরে ধীরে দৃষ্টি গিয়ে পড়ল মাটিতে ছড়িয়ে থাকা চিপস আর চকোলেটগুলোর দিকে। অতঃপর ছেলের দিকে তাকিয়ে শাসিয়ে বলল, আর যদি কখনো কিছু নিয়েছো তাহলে মেরে গাল লাল করে দেব। তিয়াস ভয় পেয়ে কেঁপে উঠল, ছোট্ট দুহাত নিয়ে নিজে কান দুটো চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শিশু সুলভ কণ্ঠে বারবার শুধু একটাই কথা বলতে লাগলো, আমি আলো নিব না আম্মু, আমি আর নিব না, মারলো না। শাপলা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি চোখ রাঙিয়ে সাথীকে তাকিয়ে বললেন, তুই কি পাগল হয়ে গেছো ঈশা? রাগ ওই পোলার বাপের ওপর, আর ঝাঁটাছ সেই নিষ্পাপ বাচ্চাটার উপর। এইটুকু বলা বুঝবো কিটা? কেবে আপন কেটা পর? ইয়াসা কোনো উত্তর দিল না। বুকটা দ্রুত ওঠানামা করছে। নিজেরই কণ্ঠস্বর যেন তার কানে বিষের মতো লাগছে, অথচ মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। তিয়াস নানুর বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতেই কাঁপা কণ্ঠে বলল, আম্মু আমাকে আর ভালোবাসে না। কথাটা ইয়াসার অন্তঃস্থল ভেদ করে বেরিয়ে যায়, কিন্তু বাইরে প্রকাশ হতে দিল না। ছেলের জীবনে ওই মানুষটাকে আসতে দিবে না। দরকার নেই তার জন্য বাবার। আজ একজন অচেনা মানুষের দেওয়া চকলেট নিয়েছে, কাল যদি সেই মানুষটার সঙ্গে যেতে চায়, যদি একদিন সত্যিটা জানার আগেই সেও তার জীবনে অধিকার ফলাতে আসে, যে মানুষ তাদের চিনতেই পারেনি, তার কোনো অধিকার নেই ইতিহাসের ওপর। নিজের বুকের ভেতরে মাতৃত্বকে পাথর চাপা দিয়ে ইয়াসা কঠিন স্বরে বলল, কান্না বন্ধ করো, ভুল করলে শাসন খেতেই হয়। শাপলা বেগম বিস্ময়ে তাকিয়ে রইলেন, তুই কি মানুষ নাকি পাথর হইয়া গেছো ঈশা? ইয়াসা নিঃশব্দে মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেটগুলোর দিকে তাকালো, তারপর একে একে সবগুলো তুলে নিয়ে চুলার পাশে রাখা ময়লা ঝুড়িতে ছুঁড়ে ফেললো। তিয়াস ফুপিয়ে উঠে হাত বাড়িয়ে বলল, আম্মু, ওগুলো ফেলো না, আঙ্কেল ভালো। কথাটা শেষ হতেই আশার চোয়াল শক্ত হয়ে উঠল, কর্কশ গলায় বলল, এই নামটা আর কোনোদিন আমার সামনে বলবা না। মায়ের কণ্ঠের এমন কঠোরতা দেখে ইতিহাস ভঙ্গে ভয়ে সঙ্গে সঙ্গে মুখ চেপে ফেলল। শাপলা বেগম এবার আর চুপ থাকতে পারলেন না, বলল, তুই যে এই মানুষটার উপর রাগ করছো সে যদি দোষীও হয়, তাই বলে আর নিষ্পাপ বাচ্চাটারে শাস্তি দিস না। মা বাপের পাপের বিচার আল্লাহ করেন, সন্তানদের না। ইয়াসা তেমন কোনো উত্তর দিল না। তিয়াসকে জোর করে নিজের কোলে এনে খিচুড়ি খাওয়ানোতে মন দিল। তিয়াস ভয়ে ঠোঁট ফুলাতে যেও মায়ের চোখ রাঙানি দেখে থমকে গেল। রাতের গভীরতা কেটে ভোরের প্রথম আলো ধীরে ধীরে জানালার পর্দা ভেদ করে শেহতাজের কক্ষে ঢুকে পড়েছে। গভীর ঘুমের মাঝেই হঠাৎ শেহতাজের ভ্রু কুঁচকে উঠল, মনে হলো কেউ যেন তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। সেই স্পর্শ ধীরে ধীরে নেমে এলো গাল বেয়ে কাঁধে। পরক্ষণে তার পুরো শরীর অস্বস্তিতে কেঁপে উঠল, বুকের ভেতর অদ্ভুত এক গা গোলানো অনুভূতি ছড়িয়ে পড়ল। নিঃশ্বাস ভারী হয়ে এলো, যেন সেই স্পর্শ তাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। এক ঝটকায় চোখ মেলে উঠে বসলো সে। উম কপাল চেপে ধরে দ্রুত কয়েকবার শ্বাস নিল। মুখমণ্ডল ঘামে ভিজে গেছে।
পাশে থাকা মেয়েটাকে তীব্র ধাক্কায় দূরে সরিয়ে দিল। রুহানি তুই? আহ! নারী কণ্ঠে চাপা আর্তনাদ ভেসে উঠতেই মেয়েটি বিছানা থেকে প্রায় গড়িয়ে মেঝেতে পড়ে গেল। শেহনাজ দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, চোখ দুটি রক্তিম ক্রোধে জ্বলছে। মেঝেতে পড়ে থাকা মেয়েটি ব্যথায় কুঁকড়ে গিয়ে বিস্মিত চোখে তার দিকে তাকালো। মেঝেতে পড়ে থাকা মেয়েটি ব্যথায় কুঁকড়ে গিয়ে বিস্মিত চোখে তার দিকে তাকালো। শেহতাজ! রুহানি কষ্ট করে উঠে বসে কাঁপা কণ্ঠে বলল, আমি তো শুধু। চুপ! বজ্রকঠিন কণ্ঠে ধমক দিয়ে উঠল শেহতাজ। কে তোকে আমার রুমে ঢুকতে বলেছে? রুহানি ভয়ে থরথর করে কেঁপে উঠল। তবুও নিজের সবটুকু সাহস সঞ্চয় করে বলল, দুদিন বাদে তো এই ঘর আমারই হবে, আমি তোমার বউ হব, তাহলে সমস্যা কি? রুহানির কথাটা শেষ হতেই শেহতাজের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের মণি দুটো হিংস্র জন্তুর মতো সংকুচিত হয়ে এলো। ঘৃণায় যেন তার সমস্ত শরীর কেঁপে উঠছে। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশেই দাঁড়ালো সে। কণ্ঠস্বর নিচু, কিন্তু সেই নিচু স্বরেই ছিল ভয়ঙ্কর শীতলতা। এই কথাটা আবার বল। রুহানি শুকনো ঢোক গিলল। লোকটাকে স্পর্শ করে ভুল করে ফেলেছে। সে এত ছোট থেকেই নিজের মায়ের থেকে অন্য মেয়েদের স্পর্শ সহ্য করতে পারে না। তবুও ঠোঁটে জোর করে হাসি টেনে বলল, আমি আমি তো সত্যিই বলছি। আন্টিও তো চান আমাদের বিয়ে হোক। দুদিন পর আমি। স্টপ! একটি শব্দে বাকিটুকু থেমে গেল। শেহতাজ ধীরে ধীরে নিজের দুই হাতের দিকে তাকালো। কয়েক মুহূর্ত আগেও রুহানের স্পর্শ সেখানে লেগেছিল। পরক্ষণে বিরক্তি আর বিতৃষ্ণায় দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কল খুলতেই বরফ শীতল পানি প্রবল বেগে হাতের উপর আছড়ে পড়তে লাগলো। সে একবার, দুবার, তিনবার বারবার হাত ধুতে লাগলো, যেন সেই স্পর্শ চামড়ার ভেতরে গেঁথে গেছে। রুহানি বেকুবের মতো চেয়ে রইল। এতটা রিয়েক্ট করবে ভাবেনি রুহানি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেও তার অস্বস্তি কাটল না। কপালের শিরাগুলো টান টান হয়ে আছে। রুহানি এবার সাহস করে আবার বলল, এতটা রিয়েক্ট করার কি আছে? আমি তো তোমার হবু। সেও তার কিছু বলতে যাবে, তার আগেই দৃষ্টি যায় দরজার দিকে। ইয়াশাকে দেখে চোখ জোড়া চকচক করে ওঠে। আজকে মেয়েটার কাছে যেভাবেই হোক মাপ চাইতেই হবে। শেহতাজ আর এক মুহূর্ত দেরি করল না। রুহানাকে উপেক্ষা করে ছুটে গেল ইয়াশার পেছনে। ইয়াশা এসে থামলো গার্ডেনে। বেশ বিরক্ত সে। লতা বেগম বাড়ির মালির কাজ থেকে শুরু করে সব কাজে আজকাল তাকে দিয়ে করিয়ে নেন। শোনো! ইয়াশার পদক্ষেপ থেমে গেল, তবে ফিরে তাকালো না। পরক্ষণে শেহতাজ এসে তার সামনে দাঁড়ালো। তাড়াহুড়ো করে ছুটে আসায় নিঃশ্বাস কিছুটা ভারী হয়ে উঠেছে। শেহতাজ ব্যগ্র কণ্ঠে বলল, কাল যা হয়েছে আমি। সরে দাঁড়ান স্যার। শান্ত অথচ নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল ইয়াশা। শেহতাজ থমকে গেল, কিন্তু হার মানল না। একটু শোনো প্লিজ, আমার কাজ আছে। ইয়াশা পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই শেহতাজ অজান্তেই তার পথ রোধ করে দাঁড়ালো। তবে এবার আর তার স্পর্শ করার সাহস হলো না। গভীর স্বরে বলল, আমি জানি আমি ভুল করেছি। তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। আমি আমি সত্যিই দুঃখিত। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী পর্ব